আন্দোলনের নামে পরীক্ষার্থীদের বিশৃঙ্খলা সহ্য করা হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী। তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণ পোষণ বন্ধ করা যাবে না, হাইকোর্ট। নিউ ইয়র্কের বাসের গতি বাড়াতে $882 মিলিয়ন মেগা প্রকল্প। কানাডার দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে নিউ ইয়র্কের আকাশ, জরুরি স্বাস্থ্য সতর্কতা। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে নিউ ইয়র্ক স্টুডিও থেকে আছি আমি, সাদিয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। তীব্র দাবদাহের মধ্যেই কানাডা ও মিনেসোটার দাবানলের বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে নিউ ইয়র্ক সিটির আকাশ। বাতাসের মানসূচক 100 ছাড়িয়ে অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছানোয় জারি করা হয়েছে বিশেষ জরুরি স্বাস্থ্য সতর্কতা। প্রায় 100 ডিগ্রি ছুঁই গরমের সাথে এই মারাত্মক বায়ুদূষণ যোগ হওয়ায় শিশু, বয়স্ক ও ফুসফুসের রোগীদের ঘরের বাইরে না গিয়ে এসির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। রাশেদ বাপ্পির রিপোর্ট। তীব্র দাবদাহের মধ্যেই কানাডা এবং যুক্তরাষ্ট্রের মিনেসোটায় দাবানল থেকে ভেসে আসা বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে নিউ ইয়র্ক সিটির আকাশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর জুড়ে বিশেষ বায়ুমান স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার সকাল 11টা থেকেই নিউ ইয়র্কের বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছে যায়। শহরের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে এই পরিস্থিতি রাত 11টা পর্যন্ত বজায় থাকতে পারে। বাতাসের মান সূচক বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI 101 থেকে 150-এর মধ্যে ওঠানামা করছে। তবে 2023 সালের জুনে কানাডার দাবানলের সময়ের মতো পরিস্থিতি এখনও এতটা ভয়াবহ রূপ নেয়নি। সে সময় বাতাসের মান সূচক রেকর্ড 465-তে পৌঁছে পুরো নিউ ইয়র্কের আকাশ কমলা বর্ণে রূপ নিয়েছিল। এবারের ধোঁয়াশা তুলনামূলক কম হলেও তা জনস্বাস্থ্যের জন্য বেশ ঝুঁকিপূর্ণ বলে জানানো হয়েছে। এবারের ধোঁয়াশার প্রাদুর্ভাবটি এমন এক সময়ে ঘটেছে যখন নিউ ইয়র্ক জুড়ে তীব্র তাপ প্রবাহ চলছে। বুধবার তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। ফলে প্রশাসন ইতিমধ্যেই শহরে তাপকালীন জরুরি অবস্থা ঘোষণা করেছে। আবহাওয়াবিদদের মতে, দাবানলের ধোঁয়া যদি আরও ঘনীভূত হয় তবে তা সূর্যের আলো বাধাগ্রস্ত করে তাপমাত্রা কিছুটা কমিয়ে দিতে পারে। তবে এতে বাতাসের ক্ষতিকর কণার পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কাই বেশি। বর্তমানে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অন্তত 17টি দাবানল সক্রিয় রয়েছে, যার মধ্যে 5টি বড় আগুনে প্রায় 30,000 একর বনভূমি পুড়ে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেয়ার ট্যাপ এবং থাম নামের 2টি বড় দাবানল সীমান্ত পেরিয়ে কানাডার অন্টারিওতে ছড়িয়ে পড়েছে। এই বিশাল অঞ্চলের জ্বলতে থাকা আগুন ও ধোঁয়া বাতাস বয়ে নিয়ে এসেছে নিউ ইয়র্ক ও টরন্টোর আকাশে। রাশেদ বাপ্পি, ATV USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে চলন্ত সাইকেল থেকে অ্যাসিড ছুড়ে 6 জন নারীকে ঝলসে দেওয়ার এক লোমহর্ষক ঘটনা ঘটেছে। ফিল্মি কায়দায় চালানো এই বর্বরোচিত হামলায় পুরো এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 13 থেকে 15 বছর বয়সী 3 কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের জার্সি সিটিতে একটি চলন্ত মোপেড বা মোটরচালিত সাইকেল থেকে 6 নারীর ওপর অ্যাসিড ছুড়ে মারার চাঞ্চল্যকর ঘটনায় 3 কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বয়স 13, 14 এবং 15 বছর। তাদের বিরুদ্ধে মারাত্মক অস্ত্র দিয়ে গুরুতর আঘাতের অভিযোগ সহ বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। গত 15 জুন জার্সি সিটির উইলকিনসন অ্যাভিনিউতে এই লোমহর্ষক হামলার ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীরা যখন তাদের ব্যক্তিগত গাড়ির ভেতরে অবস্থান করছিলেন ঠিক তখনই দ্রুত গতিতে ধেয়ে আসে একটি মোপেড। কিছু বুঝে ওঠার আগেই আরোহী কিশোরীরা গাড়ি লক্ষ্য করে ছুড়ে মারে অত্যন্ত ক্ষতিকর সালফিউরিক অ্যাসিড। অ্যাসিডের তীব্রতায় মুহূর্তেই ঝলসে যায় ওই নারীদের শরীর, খসে পড়তে শুরু করে গায়ের চামড়া। রক্তাক্ত দগ্ধ অবস্থায় আত্মচিৎকার করতে থাকা ওই 6 ভুক্তভোগীকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে 21 বছর বয়সী এক তরুণীর মুখমণ্ডল এবং মাথার ত্বক গুরুতরভাবে দগ্ধ হয়েছে।
জার্সি সিটির পাবলিক সেফটি বিভাগ জানিয়েছে এটি কোনো আকস্মিক বা এলোমেলো হামলা ছিল না, মূলত পূর্বশত্রুতা এবং একটি বড় গ্রুপের সাথে আগে থেকে চলে আসা কোন্দলের জেরেই এই পরিকল্পিত হামলা চালানো হয়। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে ঘটনার পরপরই বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত 3 কিশোরীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মারাত্মক অস্ত্র ব্যবহার করে গুরুতর শারীরিক ক্ষতি সাধনের মতো একাধিক স্পর্শকাতর ধারায় মামলা করা হয়েছে। রোমহর্ষক এই অ্যাসিড হামলার পেছনে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে প্রশাসন। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যানজটের নগরী নিউ ইয়র্কে এবার বাসের গতি বাড়াতে এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে প্রশাসন। ধীরগতির গণপরিবহন নিয়ে প্রতিনিয়ত নাকাল হওয়া লাখ লাখ নগরবাসীকে স্বস্তি দিতে $882 মিলিয়ন এক বিশাল প্রকল্প ঘোষণা করেছেন মেয়র জোহরান মামদানি এবং গভর্নর ক্যাথি হোকুল। নেক্সট স্টপ নামের এই উদ্যোগের মাধ্যমে বাসের গতি এক ধাক্কায় 20% পর্যন্ত বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে নিউ ইয়র্ক সিটির বাসের গড় গতিবেগ ঘন্টায় মাত্র 8 মাইল, যেখানে পাতাল রেল ও সাবওয়ে চলে 18 মাইল গতিতে এবং ব্যক্তিগত গাড়ি চলে ঘন্টায় 25 মাইল বেগে। বাসের এই কচ্ছপ গতিকে বিদায় জানাতে আগামী 5 বছরে প্রায় $1 বিলিয়ন কাছাকাছি অর্থ খরচ করবে নগর প্রশাসন। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল শহরের অন্তত 50টি গুরুত্বপূর্ণ বাস করিডোরে যাতায়াতের সময় প্রতি ট্রিপে গড়ে 6 মিনিট পর্যন্ত কমিয়ে আনা। নতুন এই উদ্যোগকে নিউ ইয়র্কের গণপরিবহন ব্যবস্থার একটি নবজাগরণ বা রেনেসা হিসেবে উল্লেখ করেছেন গভর্নর ক্যাথি হোকুল। এই পরিকল্পনার অধীনে 2030 সালের মধ্যে ব্রুকলিন ও কুইন্সের মতো ব্যস্ত এলাকায় তৈরি করা হবে 5টি বিশেষ র্যাপিড বাস করিডোর, যেখানে রাস্তার মাঝখান দিয়ে শুধু বাস চলাচল করবে। এছাড়া 2027 সালের মধ্যে অল ডোর বোর্ডিং ব্যবস্থা, অর্থাৎ বাসের সব দরজা দিয়ে যাত্রীদের ওঠার ব্যবস্থা করা হবে, যাতে শুধু সামনের দরজা দিয়ে ওঠার ভিড় এড়ানো যায়। পুরো বাসের বহরকে আধুনিক করতে 2500টি নতুন বাস কেনা হবে, যা বর্তমান বাসের প্রায় 40% পরিবর্তন করবে। পাশাপাশি থাকবে 300টি নতুন বাস শেল্টার। সিট এবং বাস লেনে অবৈধ গাড়ি পার্কিং ঠেকাতে বসানো হবে 200টি নতুন স্টেশনারি ক্যামেরা। যাত্রীদের মূল্যবান সময় বাঁচাতে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পেরে উচ্ছ্বসিত মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, কর্মজীবী নিউ ইয়র্কবাসীদের জন্য প্রতিটি মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাসগুলো আর ট্রাফিক জ্যামে আটকে থাকবে না। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার হয়তো চিরতরে বন্ধের পথে নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি শিল্প। গত মাসের এক অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে 100 বছরের পুরনো এই বিনোদন মাধ্যমকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার চূড়ান্ত তোড়জোড় শুরু করেছে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল। জানিয়ে এক প্রকার মুখোমুখি অবস্থানে পশু অধিকার কর্মী ও ঘোড়ার গাড়ি শিল্পের সাথে জড়িতরা। রাশেদ বাপ্পির রিপোর্ট। ঘটনাটি গত 17 জুনের ঝলমলে এক রোদেলা দিনে পরিবারের সাথে বিশ্বখ্যাত সেন্ট্রাল পার্কে ঘুরতে এসেছিলেন 18 বছর বয়সী তরুণ পর্যটক রোমাঞ্চ মহাজন। আনন্দঘন মুহূর্তটিকে আরও স্মরণীয় করতে সপরিবারে চেপে বসেছিলেন নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী এক ঘোড়ার গাড়িতে। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দ রূপ নেয় বিষাদে। এক ভয়াবহ ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় গাড়ির ভেতরেই প্রাণ হারান ওই তরুণ। এই একটি মাত্র করুণ মৃত্যুই ওলটপালট করে দিয়েছে পুরো নিউ ইয়র্কের পর্যটন খাতের চেনা দৃশ্যপট। বুধবার সিটি কাউন্সিলের শুনানিতে অশ্রুসিক্ত চোখে নিহত তরুণের খালা সোফিয়া থুরকাল বলেন, আপনারা শুধু নামটি মনে রাখুন, রোমাঞ্চ মহাজন। এই শিল্পে ওই যেন শেষ শিকার হয়। রোমাঞ্চের এই মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে কাউন্সিল উত্থাপিত হয়েছে রোমান্স ল নামের একটি ঐতিহাসিক বিল, যার মূল লক্ষ্য এই ঘোড়ার গাড়ির শিল্পকে চিরতরে নিষিদ্ধ করা। সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন এরই মধ্যে এই বিলের পক্ষে জোরালো সমর্থন দিয়েছেন এবং চালকদের জন্য বিকল্প কর্মসংস্থানের প্রস্তাব করেছেন। তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে রাজপথে নেমেছেন শত শত গাড়ি চালক। তাদের যুক্তি, প্রতিদিন শহরের শত শত সাইকেল কিংবা ই-বাইক দুর্ঘটনা ঘটলেও কারো জীবিকা কেড়ে নেওয়া হয় না। তাহলে একটি দুর্ঘটনার অজুহাতে কেন ঐতিহ্যবাহী এই শিল্পকে বলির পাঠা বানানো হচ্ছে? আগামী মাসেই এই বিলের ভাগ্য নির্ধারণে চূড়ান্ত ভোট গ্রহণ করা হবে। নিউ ইয়র্ক সিটির এই ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি শিল্পের মূল কেন্দ্রবিন্দু মূলত বিশ্বখ্যাত সেন্ট্রাল পার্ক এবং এর আশপাশের এলাকা। পার্কের ভেতরে নির্দিষ্ট রুট ছাড়াও সেন্ট্রাল পার্ক সাউথ, 5th অ্যাভিনিউ এবং সেন্ট্রাল পার্ক ওয়েস্টের বিভিন্ন পয়েন্টে এই গাড়িগুলো পর্যটকদের জন্য অপেক্ষা করে। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে এই শিল্পে সক্রিয় ঘোড়ার গাড়ির সংখ্যা প্রায় 68টি।
এবং এই গাড়িগুলো পরিচালনার জন্য লাইসেন্সপ্রাপ্ত ঘোড়া রয়েছে প্রায় 200টির মতো, যাদের শিফট অনুযায়ী কাজ ও বিশ্রামের ব্যবস্থা করা হয়। এই শিল্পের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 300 জনেরও বেশি মানুষ জড়িত। রাশেদ বাপ্পি, এটিভি USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ম্যানহাটানের আকাশচুম্বী ভাড়ার বাজারে সাধারণ মানুষের জন্য একটু মাথা গোঁজার ঠাঁই পাওয়া যখন দিন দিন দুঃসাধ্য হয়ে উঠছে, ঠিক তখনই এক চিলতে আশার আলো নিয়ে এলো ব্যতিক্রমী এক উদ্যোগ। ম্যানহাটানে ইস্ট ভিলেজের 324 ইস্ট 5ম স্ট্রিটে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের 9ম প্রেসেন্টের একটি পরিত্যক্ত ও অব্যবহৃত পার্কিং লট এবার রূপান্তরিত হতে যাচ্ছে 131টি নিম্ন আয়ের পরিবারের স্বপ্নের ঠিকানায়। বহুতল বিশিষ্ট এই মিশ্র ব্যবহারের আবাসন প্রকল্পটির নাম দেওয়া হয়েছে দ্য অরিয়া। সরকারি জমিকে কিভাবে জনকল্যাণে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা যায়, এই প্রকল্প তারই এক অনন্য দৃষ্টান্ত। বিস্তারিত জানবো সায়েম শুভর প্রতিবেদনে। দ্য আরিয়া কেবল একটি বহুতল ভবন নয়, এটি মূলত সংকটে থাকা মানুষের বেঁচে থাকার নতুন এক মানবিক অবলম্বন, যেখানে শতভাগ সাশ্রয়ী মূল্যে ভবনের সবকটি অ্যাপার্টমেন্টে কম আয়ে নিউ ইয়র্কবাসীদের জন্য বরাদ্দ করা হচ্ছে এবং মোট ফ্ল্যাটের 30% ইউনিট সংরক্ষিত থাকছে পূর্বে গৃহহীন থাকা নিঃস্ব বাসিন্দাদের পুনর্বাসনের জন্য। শুধু তাই নয়, এই অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি বয়োবৃদ্ধদের নিঃসঙ্গতা কাটাতে এবং সামাজিক সুরক্ষায় এখানে গড়ে তোলা হচ্ছে একটি আধুনিক সিনিয়র সেন্টার, কম্পিউটার ল্যাব, কমিউনিটি স্পেস এবং ব্যায়ামাগার, যা একই ছাদের নিচে আবাসন ও মানসিক বিকাশের এক অনন্য মেলবন্ধন। আবাসন বিশেষজ্ঞদের মতে শুধু ছাদ দিলেই মানুষের জীবনের মান উন্নত হয় না, প্রয়োজন সামাজিক ও মানসিক নিরাপত্তা। এই বিষয়টিকে মাথায় রেখেই দ্য আরিয়া প্রকল্পে যুক্ত করা হয়েছে সমন্বিত সামাজিক ও স্বাস্থ্যসেবা। ভবনের বাসিন্দারা হাতের কাছেই পাবেন প্রাথমিক চিকিৎসা সেবা, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং মাদকাসক্তি নিরাময় কর্মসূচির মতো অত্যন্ত জরুরি ও সংবেদনশীল সেবা। ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ভবনটির নকশায় রাখা হয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। সম্পূর্ণ বৈদ্যুতিক পরিবেশ বান্ধব সিস্টেমের পাশাপাশি ভবনটিতে থাকবে ল্যান্ডস্কেপ টেরেস এবং একটি চোখ জুড়ানো গ্রিন রুফ বা সবুজ ছাদ। এটি একদিকে যেমন ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবে, অন্যদিকে বাসিন্দাদের দেবে এক টুকরো সবুজের সান্নিধ্য। নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান মামদানির দূরদর্শী আবাসন পরিকল্পনার অংশ হিসেবে এই সরকারি জমি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নে সরকারের পাশাপাশি যুক্ত হয়েছে বেশ কয়েকটি অভিজ্ঞ অলাভজনক সংস্থা। নিউ ইয়র্ক সিটি হাউজিং প্রিজার্ভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট HPD এর সার্বিক তত্ত্বাবধানে এই প্রকল্পে যৌথভাবে কাজ করছে হাউজিং ওয়ার্কস, কুপার স্কয়ার কমিটি, দিস ল্যান্ড ইজ আওয়ার্স, কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট। ম্যানহাটনের তীব্র আবাসন সংকট এবং আকাশচুম্বী বাড়ি ভাড়ার বাজারে নিম্ন আয়ের ও প্রবীণ নাগরিকদের দীর্ঘমেয়াদী স্বস্তি দিতে দ্য আরিয়া প্রকল্পটি নিউ ইয়র্কের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে। সায়েম শুভ, এটিভি USA, নিউ ইয়র্ক। বাংলাদেশ থেকে দক্ষিণ আমেরিকা, সেখান থেকে দুর্গম জঙ্গল আর নদী পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, এই যেন এক মৃত্যুর মহাসড়ক। অতি সম্প্রতি ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রত্যর্পণ করা হয়েছে সাইফুল্লাহ আল মামুন নামের এক বাংলাদেশি নাগরিককে। আন্তর্জাতিক এই মানব পাচার চক্রের হোতা সাইফুল্লাহর গ্রেফতার এবং তার সহযোগীদের সাজার ঘটনাটি আবারও সামনে এনেছে কিভাবে এক শ্রেণীর অসাধু দালাল চক্র কোটি কোটি টাকার বিনিময়ে অসহায় মানুষদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। বিস্তারিত জানবো সায়েম শুভর প্রতিবেদনে। জীবিকার তাগিদে বা একটু ভালো থাকার আশায় মানুষ যখন সর্বস্ব বিক্রি করে দালালের হাতে তুলে দেয়, তখন তারা বুঝতে পারে না যে তারা আসলে নিজেদের মৃত্যুকূপের দিকে ঠেলে দিচ্ছে। পাচারকারীরা কেবল সীমান্ত পার করায় না, তারা মূলত মানুষের অসহায়ত আর উচ্চাকাঙ্ক্ষাকে পুঁজি করে ব্যবসা করে। এই পাচার চক্রের জাল বিস্তৃত ছিল বাংলাদেশ থেকে শুরু করে ব্রাজিল, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র পর্যন্ত। সাইফুল্লাহ আল মামুন ব্রাজিলের সাও পাওলোতে অবস্থান করে বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসীদের আবাসন ও পরবর্তী যাত্রার ব্যবস্থা করতেন। এরপর মেক্সিকোর তাপাচুলা ও মন্টেরি শহরের ট্রানজিট পয়েন্টগুলো সামলাতেন তার দুই সহযোগী মোহাম্মদ মিলন হোসেন ও মোক্তার হোসেন। এই চক্রটি এক একজন অভিবাসীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা, বিনিময়ে জুটেছে কেবল অনিশ্চয়তা। মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবেশের ঠিক মুখে খরস্রোতা রিউডি গ্র্যান্ডে নদী পার হতে গিয়ে বহু বাংলাদেশি অভিবাসী চরম জীবন ঝুঁকির মুখে পড়েছেন বলে তদন্তে উঠে এসেছে। ইতিমধ্যে মিলন ও মোক্তারকে মার্কিন আদালতে 46 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, আর সাইফুল্লাহর কপালে ঝুলছে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড।
সাইফুল্লাহ আল মামুনকে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার পেছনে কাজ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাস্ক ফোর্স আলফা JTFA এবং বিভিন্ন আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা। ব্রাজিলের ফেডারেল পুলিশ এবং কলম্বিয়ার ন্যাশনাল পুলিশের সহযোগিতায় পরিচালিত এই অভিযানটি প্রমাণ করে যে মানব পাচারের মতো বৈশ্বিক অপরাধ রুখতে আন্তর্জাতিক সমন্বয় কতটা জরুরি। তদন্ত সংশ্লিষ্টরা জানান, অপারেশন টেক ব্যাক আমেরিকা এবং JTFA এর মতো বিশেষ উদ্যোগগুলোর মাধ্যমে এ পর্যন্ত 4 শতাধিক পাচারকারীকে আইনের আওতায় আনা হয়েছে। সরকারিভাবে বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি অবৈধ উপায়ে বিদেশ যাত্রার ভয়াবহ পরিণতি সম্পর্কে গ্রামগঞ্জে ব্যাপক প্রচারণা চালানো এখন সময়ের দাবি। সাইফুল্লাহদের মতো পাচারকারীদের কঠোর শাস্তি হয়তো সাময়িক স্বস্তি দেবে, কিন্তু জনসচেতনতা না বাড়ালে নতুন কোনো সাইফুল্লাহ আবার নতুন করে ফাঁদ পাতবে। সাইম শুভ, ATV USA, নিউ ইয়র্ক। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। শনিবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আরেকবার আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে একটি বিশেষ মহল সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আন্দোলনকারীদের অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন, বরং তারা নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন ইস্যুতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। এই আন্দোলনে অনেক অছাত্র এসেছিল উল্লেখ করে তিনি বলেন, সরকার এখন পর্যন্ত বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করা অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন, ঢালাওভাবে জিপিএ বা অটোপাসের আশায় আন্দোলন করছে। উত্তেজনা সৃষ্টির জন্য কেউ কেউ পুরনো ভিডিও মিলিয়ে পোস্ট দিচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞানের 2টি প্রশ্ন ভুল হয়েছিল, সেজন্য শিক্ষা মন্ত্রণালয় একটি তদন্ত পরিচালনা করবে, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে। তবে ওই 2টি প্রশ্নের নম্বর যুক্ত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। যারা পরীক্ষার্থী তারা সন্তুষ্ট। মন্ত্রী জানান, ভুল প্রশ্নপত্র তৈরিতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে গ্রেফতারকৃতদের ফিরিয়ে আনতে কাজ চলছে। সরকার চায় পলাতক শেখ হাসিনা আইনি প্রক্রিয়ায় ফেরত আসুক। শেখ হাসিনা দেশে ফিরলে সাজাপ্রাপ্ত হিসেবে গ্রেফতার করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই আন্দোলনে শহীদের সংখ্যা প্রায় 1,500 বলা হলেও এর সংখ্যা প্রায় 2,000। আন্দোলনের নামে পরীক্ষার্থীদের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জনপ্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলার উন্নতি করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ATV USA নিউজ ডেস্ক। আইন অনুযায়ী প্রমাণিত বা কার্যকর নয় এমন তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণ পোষণ কিংবা দেনমোহরের ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সম্প্রতি এক মামলায় বিচারপতি আব্দুর রহমানের একক বেঞ্চ রায় দেন। এই মামলায় স্ত্রীর পক্ষের আইনজীবী বৃহস্পতিবার সাংবাদিকদের রায়ের বিষয়টি জানান। আদালত বলেছেন, নাবালক সন্তানের ভরণ পোষণ কোনোভাবেই মা বাবার তালাক সংক্রান্ত বিরোধের উপর নির্ভরশীল নয়। এটি শিশুর স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। রায়ে হাইকোর্ট বলেন, শুধু একটি নতুন মামলা দায়ের করা হয়েছে, এই কারণে পূর্বে প্রদত্ত চূড়ান্ত ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে না। কোনো সক্ষম আদালত ডিক্রি স্থগিত না করা পর্যন্ত সেটি কার্যকর থাকবে এবং এক্সিকিউশন কোড তা বাস্তবায়ন করতে বাধ্য। রায়ে হাইকোর্ট স্পষ্ট করেন, বিবাহ, তালাক, দেনমোহর, ভরণপোষণ ও বৈবাহিক অধিকার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির একমাত্র এখতিয়ার ফ্যামিলি কোর্টের। আদালতে স্বামীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শহীদুল ইসলাম এবং স্ত্রীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হোসেন। চলতি সপ্তাহের শেষ দিকে সারা দেশে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়। 16-17 জুলাই দেশের কিছু অঞ্চলে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে 18 জুলাই থেকে পরবর্তী কয়েকদিন দেশের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজমান রয়েছে বলে জানানো হয়েছে। এটি ঘনীভূত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী 5 দিন পর দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার থেকে ফুলবাড়িয়া বাস টার্মিনালে বিআরটিসি সহ আন্তজেলা বাস ঢুকবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আন্তজেলা বাস আপাতত সায়দাবাদ টার্মিনাল থেকে চলাচল করবে বলে জানা গেছে। এর আগে রাজধানীর যানজট নিরসন ও সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাঞ্চলে নবনির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন হয়। বুধবার দুপুরে 20টি বাস সরিয়ে নেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্টরা বলেছেন, মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাঞ্চলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তরের মাধ্যমে রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় যানজট কমানো সম্ভব হবে। পাশাপাশি যাত্রী সেবা উন্নত এবং সড়ক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা যাবে। এ উদ্যোগ নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়। প্রিয় দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। এমবাপ্পেকে টপকে গোল্ডেন বুটের আরও কাছে মেসি। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবারে খেলার খবর। কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের আরও কাছে অবস্থান করেছেন মেগাস্টার লিওনেল মেসি। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার রাতে আটলান্টায় অনুষ্ঠিত ওই ম্যাচে গোলের দেখা না পেলেও ম্যাচ জুড়ে নিজের প্রভাবটা ঠিকই বজায় রাখেন আর্জেন্টাইন অধিনায়ক। এবারে বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে 4টি, আর তাতে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে আরও সুবিধাজনক অবস্থানে চলে গেলেন মেসি। বর্তমানে মেসি ও এমবাপ্পে দুজনেরই গোল সংখ্যা 8টি করে, কিন্তু বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে এখন এগিয়ে মেসি, কারণ গোল সমান হলে তাদের অ্যাসিস্টের সংখ্যা বিবেচনায় নেওয়া হয়। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অভিযানে আরেক ধাপে গিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়েছে। দলের এই জয়ে নিউ জার্সির আটলান্টিক সিটিতেও আনন্দ উল্লাসে মেতে ওঠেন প্রবাসী আর্জেন্টিনার সমর্থকরা। নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরীর রিপোর্ট। আবারও অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার। 84 মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর জোড়া গোল করল আর্জেন্টিনা। দুটি গোলই এলো মেসির পাস থেকে। পরপর দুবার ফাইনালে আর্জেন্টিনা জিতাতে আমরা অনেক খুশি। ইনশাল্লাহ আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। আজকের সেমিফাইনালে জেতার পর আর মাত্র একটি ম্যাচ। ফাইনালের সেই ম্যাচ জিতলেই বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখতে পারবে আর্জেন্টিনা, আর সেই লক্ষ্যে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছে আর্জেন্টিনা। আজকের খেলা আর্জেন্টিনা উইন করলো, ফাইনালে তো আর্জেন্টিনা খেলবে। আমরা আশা করি ফাইনালও আর্জেন্টিনা আসবে। আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ফুটবল বিশ্বে থ্রি লায়ন্স নামে পরিচিত ইংল্যান্ড। আজকের বিশ্বকাপ খেলা আমরা খুবই উপভোগ করেছি। আগে থেকেই জানতাম আর্জেন্টিনা এই খেলায় জিতবে এবং জিতেছে। আমি ধন্যবাদ সবাইকে, আর সারা বিশ্বব্যাপী আর্জেন্টিনা জয় জয়। পুরো ম্যাচ জুড়েই আর্জেন্টিনার খেলোয়াড়দের আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ফুটবল মুগ্ধ করেছে বিশ্বব্যাপী আর্জেন্টিনার সমর্থকদের। বিশেষ করে দলনেতা লিওনেল মেসি ছিলেন দারুণ ছন্দে। আজকে আর্জেন্টিনা দারুণ খেলে ফাইনালে পৌঁছে গেছে। ইনশাল্লাহ আমাদের ফাইনাল নিয়েই মেসির হাতে এবার কাপ পাবো। ও মেসি কাপ। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির এই ম্যাচ ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়ে নিউ জার্সির আটলান্টিক সিটিতেও। ম্যাচ শেষে আর্জেন্টিনার জয় নিশ্চিত হতেই উল্লাসে ফেটে পড়েন প্রবাসী সমর্থকেরা। আনন্দ উৎসবে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। প্রিয় দলের নান্দনিক ফুটবলের সাথে সমর্থকদের বাড়তি পাওনা ছিল তারকা ফুটবলার লিওনেল মেসির ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়া। আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি সেন্টারে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের খেলা দেখতেছি এবং আর্জেন্টিনা জিতেতে তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ম্যাচ শেষে সমর্থকরা আশা প্রকাশ করেন আর্জেন্টিনার এই জয়যাত্রা ফাইনাল ম্যাচও অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখতে পারবে দলটি। সুব্রত চৌধুরী, ATV USA, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর।
ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণির একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইংল্যান্ডের অধিনায়ক ও তারকা ফুটবলার হ্যারি কেইনকে উদ্দেশ্য করে দেওয়া তার একটি পোস্ট ইতিমধ্যেই ভাইরাল। ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে 2-1 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ইংল্যান্ড। ম্যাচ শেষ হওয়ার পরপরই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরিমণি লিখেন যে হ্যারি কেইন তার বিয়েটা ঠেকাতে পারেননি। এর আগে পরিমণি ফেসবুকে জানিয়েছিলেন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় ইংল্যান্ডের পরাজয়ের পর হ্যারি কেইনকে উদ্দেশ্য করে রসিকতার ছলে এই পোস্ট করেন তিনি। পোস্টটি প্রকাশের পরপরই তার সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই পোস্টটিকে নিছক হাস্যরস হিসেবে দেখেছেন, আবার কেউ কেউ পরিমণির ব্যক্তিগত জীবন ও সম্ভাব্য নতুন বিয়ে নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু করেছেন। মা হতে চলেছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। 2 বছরের দাম্পত্য জীবনে নতুন অধ্যায় পা রাখতে চলেছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। সুখবরটি এবার নিজেরাই জানিয়েছেন এই তারকা দম্পতি। তাদের সংসারে আসছে নতুন অতিথি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি যৌথ ছবি প্রকাশ করেন সোহিনী ও শোভন। ছবিতে স্পষ্ট ছিল সোহিনীর বেবি বাম। পোস্টটি প্রকাশের পরপরই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসতে থাকেন এই দম্পতি। গত কয়েক সপ্তাহ ধরেই টালিগঞ্জে সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে এ বিষয়ে এতদিন কোনো মন্তব্য করেননি তারা। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমেই সুখবরটি জানালেন এই দম্পতি। আশা হোমকে প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আন্দোলনের নামে পরীক্ষার্থীদের বিশৃঙ্খলা সহ্য করা হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী। তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণ পোষণ বন্ধ করা যাবে না, হাইকোর্ট। নিউ ইয়র্কের বাসের গতি বাড়াতে $882 মিলিয়ন মেগা প্রকল্প। কানাডার দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে নিউ ইয়র্কের আকাশ, জরুরি স্বাস্থ্য সতর্কতা। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএস দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএস এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএস এর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।